বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে এবার ইসরায়েলকে হুঁশিয়ার করল সৌদি আরব। মুখ খুললেই বিতর্কের জন্ম দেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। সর্বশেষ সোমবার আবারও বেফাঁস কথা বলে আলোচনায় কট্টর এই ইহুদি ইসরায়েলি মন্ত্রী। তার মন্তব্যে এবার চটেছে সৌদি আরব। এবারে জানাবো গাজায় ভয়ঙ্কর ভাইরাস মোকাবেলায় ব্যাপক হারে গণটিকার উদ্যোগ। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার কার্যালয় জানিয়েছে প্রায় 1.5 মিলিয়ন পোলিও টিকা গাজায় জাতিসংঘের শিশু সংস্থার গুদামে রাখা আছে। শিগগিরই তা একযোগে প্রয়োগের ক্যাম্পেইন শুরু হবে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। জানাবো পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযানে 11 ফিলিস্তিনি নিহত। গাজায় যুদ্ধবিরতির আলোচনার মাঝেই দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে বড় ধরনের স্থল ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে কমপক্ষে 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি শহরে ইসরায়েলি অভিযান এবং হামলায় তারা প্রাণ হারিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। জানিয়ে দেব কোনো রকম বাংলা বন্ধ মানা হবে না, তৃণমূলের হুঁশিয়ারি। পশ্চিমবঙ্গে কলেজে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠেছে আন্দোলন শিবির থেকে। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ব্যানার থেকে মঙ্গলবার নবান্ন ঘেরাও করে আন্দোলনকারীরা। অনেক জায়গায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। আটক করা হয় অন্তত 2 শতাধিক বিক্ষোভকারীকে। এর জেরে আজ বুধবার পশ্চিমবঙ্গে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। এবং সর্বশেষ জানাবো নতুন গাইডিং সিস্টেমের রকেট লঞ্চার সফল উৎক্ষেপণের দাবি করেছেন কিম জং উন। নতুন গাইডিং সিস্টেম সমৃদ্ধ 240 মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার সফল উৎক্ষেপণের দাবি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মুখ খুলেই বিতর্কের জন্ম দেবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। সর্বশেষ সোমবার আবারও বেফাঁস কথা বলে আলোচনায় কট্টরপন্থী এই ইসরায়েলি মন্ত্রী। তার মন্তব্যে চটেছে সৌদি আরব। সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্কের সুবাতাস বইবার যে সম্ভাবনা জেগেছে, বেন গাভিরের বক্তব্য তাতে ঠান্ডা জল ঢেলে দিতে পারে বলে বিশ্লেষকের কেউ কেউ মনে করছেন। মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা, প্রায় সেখানে ঢুকে পড়ে ইসরায়েলিরা। বেন গাভির নিজেও জোর করে আল আকসা প্রাঙ্গণে ঢুকে পড়া নজির রয়েছে। সোমবার ইসরায়েলি এই মন্ত্রী বলেন, পশ্চিম জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে সুযোগ পেলে ইহুদি উপাসনালয় নির্মাণ করবেন তিনি। তার এমন বক্তব্যের পর মুসলিম দেশগুলো সমালোচনায় বিদ্ধ হচ্ছে ইসরায়েল। আর্মি রেডিওকে বেন গাভির বলেন, সম্ভব হলে তিনি আল আকসা প্রাঙ্গণে সিনাগগ নির্মাণ করবেন। তিনি আরও বলেন, আমার চাওয়া অনুযায়ী যদি সবকিছু করতে পারতাম তাহলে সেখানে একটি ইসরায়েলি পতাকা লাগাতাম। ইসরায়েলি মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জর্ডান, সৌদি আরব সহ আরও অনেকেই। ইসরায়েলের সরকারের নীতিমালা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদ এমন চরমপন্থীমূলক এবং জ্বালাময়ী বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। বিশ্বজুড়ে মুসলিমদের অনুভূতিতে আঘাত দেবার বিবৃতিকেও প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। আল আকসা মসজিদ ঐতিহাসিক এবং আইনি স্ট্যাটাস কোর উপর জোরারোপ করা উচিত। আর যেসব ইসরায়েলি কর্মকর্তা আন্তর্জাতিক আইন বা নিয়মনীতি লঙ্ঘন করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাচ্ছি। ওয়াকফের মাধ্যমে টেম্পল মাউন্টের দেখভালের দায়িত্ব জর্ডানের উপর অর্পিত। ইসরায়েলি মন্ত্রীর এই বক্তব্যের পর জর্ডান জানায়, এই স্থান কেবল মুসলিমদের একার ধর্মীয় ইবাদতের জন্য নির্দিষ্ট। এমনকি বেন গাভিরকে চরমপন্থী মন্ত্রী বলেও বর্ণনা করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, পবিত্র স্থানে হামলা ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে জর্ডান। আর এসব হামলার ঘটনা আন্তর্জাতিক আদালতে মামলাও করা হবে। মুসলিম দেশগুলোকে সমালোচনার মুখে বিবৃতি দিতে বাধ্য হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস। তারা জানায়, টেম্পল মাউন্টের স্ট্যাটাস কোরের এরকম পরিবর্তন হয়নি। এমনকি ইসরায়েলি সরকারের মন্ত্রীদের তোপের মুখে পড়তে হয়েছে বেন গাভিরকেও। বিশেষ করে জোট সরকারে থাকা হারিদি সম্প্রদায়ের মন্ত্রীরা বেন গাভিরের কড়া সমালোচনাও করেছেন। গাজায় ভয়ঙ্কর ভাইরাস মোকাবেলায় ব্যাপক হারে টিকার উদ্যোগ। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার কার্যালয় জানিয়েছে, প্রায় 1.5 বিলিয়ন পোলিও টিকা গাজার জাতিসংঘের শিশু সংস্থার গুদামে রাখা আছে। শিগগিরই তা একযোগে প্রয়োগের ক্যাম্পেইন শুরু করা হবে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছেন। তারা বলছে, টিকাগুলো সঠিক প্রোটোকলের অধীনে সংরক্ষণ করা আছে। দ্রুত ক্যাম্পেইন শুরু করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গাজায় নবজাতক থেকে 10 বছর বয়সী 95% শিশু এই মারাত্মক রোগের ঝুঁকিতে রয়েছে। তাদের সুরক্ষা নিশ্চিত করতে আরও 4 লাখ টিকা সংগ্রহের প্রচেষ্টা চলছে।
ইসরায়েলের হামলায় বিধ্বস্ত উপত্যকাটির পয় নিষ্কাশন এবং বর্জ্যের পানিতে চলতি মাসে পোলিও ভাইরাসের নমুনা শনাক্তের পর শিশুদের টিকা দেওয়ার জন্য যুদ্ধবিরতি দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও একই দাবি জানিয়েছে, কিন্তু ইসরায়েল তাতে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না। এছাড়া রেড ক্রিসেন্ট সহ কিছু সংস্থা গাজায় বিক্ষিপ্তভাবে পোলিও টিকা কার্যক্রম চালাচ্ছে। সেই কেন্দ্রগুলোতে টিকা নিয়ে বাসিন্দারা শিশুদের নিয়ে ভিড় করছেন, কিন্তু পর্যাপ্ত টিকা ইসরায়েলি অবরোধের মুখে গাজায় পৌঁছতে না পারায় কার্যক্রম খুব একটা সফল হচ্ছে না। ইসরায়েল এ ধরনের কার্যক্রমের বিরোধিতা করে আসছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় পোলিও ছড়ানোর ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে হিউম্যান রাইটস ওয়াচ। তারা মনে করছে, নেতানিয়াহুর বাহিনীর বাধায় উপত্যকায় দ্রুত পোলিও ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় ত্রাণ সহায়তা বিতরণে বাধা প্রদান, স্বাস্থ্যসেবা অবকাঠামোতে আক্রমণ এবং পানি সরবরাহে ক্ষতি করছে। এগুলো সম্ভাব্য বিপর্যয়মূলক পোলিও এবং প্রাদুর্ভাবে সহায়ক। পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযানে 11 ফিলিস্তিনি নিহত। গাজায় যুদ্ধবিরতির আলোচনার মাঝেই অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে বড় ধরনের স্থল ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে কমপক্ষে 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি শহরে ইসরায়েলি অভিযান ও হামলায় তারা প্রাণ হারিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। গাজার যুদ্ধ পেরিয়ে গেছে প্রায় 10 মাস। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির দাবিতে তীব্র সমালোচনার পরও বর্বরতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিবিসির প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের আল ফারা শরণার্থী শিবিরে বিমান হামলায় 5 জন এবং জেনিনে ড্রোন হামলা ও সশস্ত্র সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বলছে, তারা জেনিন এবং তুলকারামে একটি সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে। প্রথমবারের মতো একসাথে শেষ কয়েকটি ফিলিস্তিনি শহরে অভিযান চালাচ্ছে ইসরায়েল, যেখানে জেনিন, তুলকারাম, নাবলুস এবং তোবাসের মতো বড় 4টি ফিলিস্তিনি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি একটি বড় ইসরায়েলি অভিযান বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, ইন্তিফাদার এবং ফিলিস্তিনের কয়েকটি শহরে একসঙ্গে হামলার ঘটনা এটাই প্রথম। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই আদ্রে এক বিবৃতিতে বলেছেন, নিরাপত্তা বাহিনী এখন জেনিন এবং তুলকারামে সন্ত্রাসবাদকে ব্যর্থ করার জন্য অভিযান শুরু করেছে। কোনোরকম বাংলা বনদ মানা হবে না, তৃণমূলের হুঁশিয়ারি। পশ্চিমবঙ্গে কলেজের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠেছে আন্দোলন শিবির থেকে। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ব্যানার থেকে মঙ্গলবার নবান্ন ঘেরাও করে আন্দোলনকারীরা। সেখানে অনেক জায়গায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। আটক করা হয় অন্তত 2 শতাধিক বিক্ষোভকারীকে। এর জেরে আজ বুধবার পশ্চিমবঙ্গে 12 ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে রাজ্য। আজ বুধবার সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত থাকছে এই বনদ। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইতিমধ্যে সংঘর্ষ ছড়িয়েছে বিজেপি নেতাকর্মীরা। মালদায় বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিক্ষোভের মুখে অনেক স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন ব্যানার্জি জানিয়েছেন, বিজেপির বাংলা বনদ কর্মসূচি মানবে না তৃণমূল। সাংবাদিক বৈঠকে আলাপন ব্যানার্জি বলেন, আজ সারাদিন ধরে রাজ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে। ছাত্রদের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা রয়েছে। চিকিৎসক ছাত্রীর প্রতি মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার সুবিচার আমরা সবাই চাই। এখন বিষয়ের তদন্তভার সিবিআইয়ের হাতে। সিবিআই দ্রুত তদন্তের অধিকার এবং সুবিচার চাওয়ার অধিকার আমাদের সবার আছে। তিনি আরও বলেন, ধর্মঘট মানা হবে না, সচল থাকবে জনজীবন। সাধারণ মানুষকে অনুরোধ, এই বন্ধে অংশ নেবেন না। সরকারি কর্মীদের নির্দেশ, অফিসে অবশ্যই স্বাভাবিক নিয়মে আসবেন। দোকানপাট সহ সবকিছু খোলা থাকবে। অনুকূল এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সচল রাখার জন্য। পরিবহন ব্যবস্থাও স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাইভেট বাস, মিনিবাস কর্তৃপক্ষের প্রতিও একই আদেশ থাকবে। বাংলাকে সর্বাত্মকভাবে সচল রাখতে হবে। নতুন গাইডিং সিস্টেমে রকেট লঞ্চার সফল, উৎক্ষেপণের দাবি কিম জং উনের। নতুন গাইডিং সিস্টেম সমৃদ্ধ 240 মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চারের সফল উৎক্ষেপণের দাবি করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। 3 মাস আগে উত্তর কোরিয়া বলেছিল, তারা দেশের সামরিক বাহিনীকে 240 মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চারের মতো অস্ত্রে সুসজ্জিত করতে যাচ্ছে। এ ধরনের রকেট দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং এর আশপাশের এলাকায় আঘাত করতে সক্ষম। বিশ্ব থেকে বিচ্ছিন্ন পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশটি সাম্প্রতিক সময়ে মস্কোর সঙ্গে তার সামরিক সম্পর্ক জোরদার করেছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য এসব অস্ত্রশস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ায় পাঠানোর আগে নিজেদের উৎপাদন বাড়ানোর ফল হিসেবে এই পরীক্ষাগুলো চালাচ্ছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া আগে থেকেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়ার গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ জানিয়ে আসছিল। তবে পিয়ংইয়ং তাদের এই দাবিকে অযৌক্তিক হিসেবে অভিহিত করে আসছে।